স্বাগত আরটিভি সংবাদে। বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। তিনি বলেন, যারা জনগণকে বিভ্রান্ত করছে, গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। অতীত ইতিহাস বিবেচনা করে এদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগামী 5 বছরের মধ্যে প্রত্যেক উপজেলার 50 শয্যার হাসপাতালকে 151 শয্যায় উন্নীত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে, দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে ঢাকা সহায়ক পরিবেশ চাই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। ভারতের NDTV গণমাধ্যমটিতে প্রচারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আগামী সপ্তাহে শীর্ষক এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রীর ভারত সফরে পরিবেশ নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন AKM শহীদুল করিম। বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ভারতের সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মত বিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। আমরা তাদের প্রক্রিয়ার অপেক্ষায় আছি। Non interference in each other's internal affairs and mutual benefit. সরকারি কর্মকর্তাদের নবম পে স্কেলের ফলে সামনে অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার বলেছেন, কর্মসংস্থান ও উৎপাদনের মাধ্যমে সরকার তা মোকাবেলা করবে। সচিবালয়ে তিনি জানান, চলতি অর্থ বছরের মধ্যে বাস্তবায়ন হবে নতুন পে স্কেল। তবে এই অর্থনীতি ও ব্যাংক খাত পুনরুদ্ধারে সরকার প্রধান চ্যালেঞ্জ। পতিত আওয়ামী লীগ সরকার 17 বছর জনপ্রশাসনকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে মেরে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। এ বিষয়ে বর্তমান সরকারের অতি গুরুত্বপূর্ণ একটি কমিটি করে তদন্ত করার দাবি করেন তিনি। বিকেলে সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন রিজভী। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠা, ভিন্ন মতকে সম্মান, গুম খুনহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বেগম জিয়াকে সম্মান করার আহ্বান জানান তিনি। তিলে তিলে শেষ করার জন্য তাকে ফুড পয়জনিং করা হয়েছে এবং এটা আসলে সত্য। এটা সরকার, বর্তমান সরকার এই বিষয়ে একটা অতি জরুরিভাবে একটা খুব হাই পাওয়ারফুল একটা তদন্ত কমিটি করা দরকার। যে মানুষটি হেঁটে গেলেন কারাগারের ভিতরে, সেই মানুষটি জরাজীর্ণ অবস্থায়, অসুস্থতায়, রোগে শোকে ধুকতে ধুকতে বের হলেন। লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে মৃত্যু হয়েছে আরও 11 বাংলাদেশের। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্য অনুযায়ী
খাবার ও পানীয়র সংকটে কয়েকজনের মৃত্যু হয়। গত ৩ আগস্ট ৪২ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে। নৌকাটিতে থাকা ৪২ যাত্রীর ৩৮ জনই বাংলাদেশি। যাত্রার কিছুক্ষণ পর ঝড়ের কবলে পড়ে নৌকাটি। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি সাগরে ভাসতে থাকে। টানা ৯ দিন ভূমধ্য সাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে এটি মিশরের একটি উপকূলের কাছে পৌঁছায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি আছে। আহত বাংলাদেশিরা সুস্থ হলে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে দূতাবাস। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। রুশ বার্তা সংস্থা জানায়, মস্কো অভিমুখে আসা ১৩২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হলেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হন ৩ জন। ইউক্রেনীয় বাহিনীর দাবি, রুশ ভূখণ্ডে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড পোস্ট ও গুদামে সফল আঘাত হেনেছে। এছাড়া রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং অন্তত ২ জন আহত হন। এছাড়া ক্রিভি রিহ শহরে রুশ বিমান হামলায় ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। ভঙ্গুর যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে নারী, শিশু সহ অন্তত ১১ জনের। একই সঙ্গে ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের মিসাইল হামলা এবং হরমুজে আমিরাতের জাহাজে হামলা সংকটকে আরও ঘনীভূত করেছে। এর মধ্যে হরমুজে জাহাজ চলাচলের নিরাপদ রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ না হলে প্রণালীতে যে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে না বলেও জানিয়েছে ইরান। বিস্তারিত আজহার স্বপ্নীলের রিপোর্টে। দক্ষিণ লেবাননে ট্রাম্প সমর্থিত চুক্তি উপেক্ষা করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হওয়ার অজুহাতে নাবাতিয়াহ অঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে এই আক্রমণ চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে নারী ও শিশুসহ অন্তত ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে নিজ ভূখণ্ডে সার্বভৌমত্ব রক্ষায় কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। إسرائيل أن تلزم লেবাননের পাশাপাশি সংঘাত ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লাগাতার ২৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে গুরুত্বপূর্ণ আল মোখা বন্দর। প্রাণহানি ঘটেছে অন্তত ৭ জনের, আর আর্থিক ক্ষতি ছাড়িয়েছে প্রায় $১,৬০,০০,০০০। সার্বিক নিরাপত্তা ভেঙে পড়ায় বন্দরটির যাবতীয় কার্যক্রম পুরোপুরি স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা পৌঁছেছে চরমে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি জাহাজে ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে দাবি করেছে আবুধাবি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র জুন মাসে সমঝোতা স্মারক না মানলে স্বাভাবিক হবে না সমুদ্রপথের নিরাপত্তা। লেবাননে ইসরায়েলি আগ্রাসন, ইয়েমেনে হুতিদের আক্রমণ এবং হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখন এক মারাত্মক রূপ নিয়েছে। একই সময়ে মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ায় পুরো অঞ্চলে সামরিক ভারসাম্য নিয়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। আজহার স্বপ্নীল, RTV। ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আহত হয়েছে শতাধিক মানুষ। রোববার এ তথ্য জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী বেঞ্জামিন অক্টাভিয়ানাস। স্থানীয় উদ্ধার কর্মীরা জানান, বেশ কয়েকটি আফটার শকের পর প্রায় ৫,০০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিধসে বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০০ ঘরবাড়ি। উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ৩৫০০-এর বেশি সেনা সদস্য ও পুলিশ। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় প্রাদেশিক জরুরি অবস্থা জারির পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসের সেরা জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা।
ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাইগারদের অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরাও। মুমসাদ দিনুরের রিপোর্ট। ক্রিকেটে বহুল চর্চিত একটি প্রবাদ আছে, টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট। 5 দিন 15 সেশন, প্রতি সেশনেই থাকে ভিন্ন গল্প, ভিন্ন লড়াই, ভিন্ন নায়ক। আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা যে কোনো সফরকারী দলের জন্যই এক অগ্নি পরীক্ষা। ডারউইনে সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়েই পাশ করেছে লাল সবুজের জার্সিধারীরা। বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে আনন্দের জোয়ারে ভাসছে টেকনাফ থেকে তেতুলিয়া। সেই আনন্দ ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। ইতিহাস গড়া জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও কলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে দলকে বরণ করে নেওয়ার জন্য। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। টাইগারদের অসাধারণ এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরাও। এক টুইট বার্তায় কিংবদন্তি ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, বাংলাদেশ ক্রিকেট ও মানুষের জন্য এটি একটি যুগান্তকারী অর্জন। এখন তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার সময় এসেছে, বিশেষ করে যাদের কাছ থেকে অতীতে সেই স্বীকৃতি খুব কমই এসেছে। সাবেক অজি পেসার ড্যামিয়েন ফ্লেমিং বলেন, ডারউইন এখন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি অধ্যায় হয়ে গেল। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে এভাবে হারতে বহুদিন দেখিনি। দ্বিতীয় টেস্টে অজিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম। এছাড়াও ভিন্ন ভিন্ন টুইট বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর, সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্রিকেট ধারাভাষ্যকার লিসা স্টালেকার সহ আরও অনেকেই। মুমসাদ দিনুরি, RTV। ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত ও আর্থিকভাবে সচ্ছল করতে প্রায় 1244 কোটি টাকার একটি প্রাতিষ্ঠানিক তহবিল অনুমোদনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তহবিল থেকে প্রাপ্ত বার্ষিক লভ্যাংশের 75% প্রতি বছর ফেডারেশনগুলোকে পরিচালনার জন্য প্রদান ও বাকি 25% মূল তহবিলের সাথে পুনর্বিনিয়োগ হবে। এদিকে ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়নে প্রতিমন্ত্রী আগামী 5 বছরের সুনির্দিষ্ট ক্যালেন্ডার প্রস্তুত করার জন্য ফেডারেশনগুলোকে নির্দেশ দেন তিনি। এছাড়াও ক্রীড়া ভাতা প্রদানের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়ানোর কথা জানান আমিনুল হক। যে আমাদের ফুটবল থেকে শুরু করে হকি, অন্যান্য আর্চারি, শুটিং যারাই রয়েছে কেন প্রত্যেকটি ফেডারেশন, আপনারা সবাই সেই সিড মানি, সেই লভ্যাংশটি পেয়ে আপনারা আপনাদের ফেডারেশনকে স্বাবলম্বী করবেন। আপনাদের খেলোয়াড়দের সাথে আপনাদের আরো যে আন্তরিকতা বা আপনাদের যে কার্যক্রম পরিচালনার জন্য যে সহযোগিতাটুকু দরকার সেটুকু আপনারা পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাব রাজশাহী স্টারস এফসি। মালয়েশিয়ার কোতা কিনাবুলুর লিকা স্টেডিয়ামে দুপুর 2টায় বাংলাদেশ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারতের ফুটবলের পাওয়ার হাউস ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবে গোলাম রব্বানী ছোটনের দল। শক্তিমত্তার বিচারে দু দলই এই ম্যাচে সমানে সমান। প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনে নিজেদের ঝালিয়ে নিয়েছে শিউলি আফাইদারা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি রাজশাহী স্টারসের বাকি দুই প্রতিপক্ষ মালয়েশিয়া সাবাহ ও গুয়ামের ক্লাব রোভার্স। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।